অন করি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। তো স্কেডিউলিংটা আমরা শুরু করছিলাম আর কি লাস্ট দিন। আজকে আমরা এখান থেকে কন্টিনিউ করছি। বিভিন্ন রকম রিয়েল টাইম সিস্টেমে কিভাবে কি কি ইস্যু থাকে, আমাদের উদ্দেশ্য কি কি থাকে ইত্যাদি। তো এখানে ব্যাচ সিস্টেম দেখানো হয়েছে আর কি, এটা হচ্ছে ব্যাচ সিস্টেম। তো এই ব্যাচ সিস্টেমে আসলে কোনো ইউজার থাকে না, রিয়েল টাইম কোনো ইউজার থাকে না, কোনো একজন অ্যাডমিন হয়তো যেই ব্যাচ জবগুলো আছে সেই জবগুলো সাবমিট করে, এবং এই কারণে এখানে নন প্রিএমপ্টিভ অ্যালগরিদম আসলে কাজ করা ওকে। কারণ এখানে মাল্টিটাস্কিং না হইলেও হবে। উদ্দেশ্য হচ্ছে যে সব রকম কাজ আমাদের হইতে হবে, এইটা উদ্দেশ্য না যে সব কাজ প্যারালালি হইতে হবে, ঠিক আছে? সো যেহেতু প্যারালালি হওয়াটা জরুরি নয়, সে কারণে ব্যাচ সিস্টেমের ক্ষেত্রে নন প্রিএমপ্টিভ ইজ ওকে। এরপরের যে সিস্টেম সেইটা হচ্ছে ইন্টারেক্টিভ সিস্টেম। ইন্টারেক্টিভ সিস্টেমে মাল্টিপল ইউজার থাকে, অনেকগুলো ইউজার থাকতে পারে, এবং আমরা আগে দেখছিলাম যে এই সমস্ত সময় রেসপন্স টাইমটা আসলে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে রেসপন্স টাইম, ঠিক আছে? রেসপন্স টাইম, তো রেসপন্স টাইম মানে হচ্ছে যে আউটপুট না দেখাতে পারলেও তাকে সামহাও বলা যে তোমার কাজটা শুরু হয়েছে। ইউজারকে যদি মেসেজটুকু দেয়া যায় তাহলে আসলে সে কিছুটা ডিস্ট্রেসড কম ফিল করতে পারে আর কি, ঠিক আছে? এবং যেহেতু এখানে অনেক ইউজার, মাল্টিপল ইউজার, সবাইকেই তোমার রেসপন্স দিতে হবে, ঠিক আছে? এই জন্য প্যারালালি আসলে সবার কাজগুলো কিছু কিছু আগাইতে হবে। প্যারালালিজম অ্যাচিভ করার জন্য প্রিএমশন লাগবে আর কি আমাদের, তাই না? প্যারালালিজমের জন্য প্রিএমশন কেন লাগবে? কারণ মানে তুমি যদি প্রিএমটিভ এর কথা চিন্তা করো, প্রিএমটিভ মানে হচ্ছে যে জোর করে একটা প্রসেসের কাছ থেকে সিপিইউ নিয়ে অন্য আরেকটা প্রসেসকে রান করা, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিএমশন। প্রিএমশন মানে একটা প্রসেস চলতেছে, সেই প্রসেসটাকে বন্ধ করে অন্য আরেকটা প্রসেসকে এক্সিকিউট করা, টেম্পোরারিলি বন্ধ করে, ঠিক আছে? তো প্রিএমশন ছাড়া আসলে প্যারালালিজম সম্ভব না, তাই না? প্রিএমশন যদি তুমি না করো তাহলে একটা প্রসেস চলবে, শেষ হবে, অন্য সবাই বন্ধ। আর তুমি যদি প্রিএমশন এনাবল করো তাহলে একবার এক একটা প্রসেস রান করবে, সবাই অল্প অল্প করে আগাবে। আই গেস এই জিনিসটা পরিষ্কার যে প্রিএমশন আসলে কেন এসেনশিয়াল, এবং ব্যাচ সিস্টেমে নন প্রিএমটিভ আসলে কেন ওকে। আর রিয়েল টাইম আরেক রকম সিস্টেম আছে, রিয়েল টাইম সিস্টেম। এটার উদ্দেশ্য হচ্ছে ডেডলাইন মিট করতে হয়, ঠিক আছে? ডেডলাইন মিট করা। রিয়েল টাইম সিস্টেম হচ্ছে যে মানে রিয়েল টাইম সিস্টেমের মধ্যে একটা ইয়ে থাকে, সেটা হচ্ছে একটা টাইম থাকে, ডেল্টা টি বলে। রিয়েল টাইম সিস্টেমের একটা টাইম থাকে, ডেল্টা টি বলে। এই ডেল্টা টি হচ্ছে ডেডলাইন। রিয়েল টাইম সিস্টেমের জেনারেট করা ডেটা ডেল্টা টি টাইমের মাঝে ইয়ে করতে হয়, প্রসেস করতে হয়। সেটা যদি না করা হয় তাহলে ডেটাটা হারায় যায়, ঠিক আছে? যেমন মনে করো, ধরো কোন একটা রোগী, কোন একজন পেশেন্টের হার্ট রেট তুমি মাপতেছো, সেটা কম্পিউটারে রেকর্ড হচ্ছে আর কি। তো তুমি যদি যে ডিভাইসটা দিয়ে হার্ট রেট মেজার করতেছো সেটা ধরো যে 10 মিলি সেকেন্ড পর পর একটা রেকর্ডিং পাঠায় কম্পিউটারের কাছে। তো কম্পিউটার যদি 10 মিলি সেকেন্ডের মাঝে, এই যে এই ডেটাটি হচ্ছে 10 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ডের মাঝে যদি এই ডেটাটা রেকর্ড করতে না পারে তাহলে আসলে এটা লস্ট। নেক্সট 10 সেকেন্ডের ডেটা চলে আসবে, ঠিক আছে? তো এই রিয়েল টাইম সিস্টেমকে হচ্ছে এই নানান রকম ইয়ে মেনে চলতে হয় আর কি, তাকে ডেডলাইন মিট করতে হয়। তো সব সিস্টেমেরই গোল হচ্ছে
যত সিস্টেম আছে সবগুলো সিস্টেমেরই গোল হচ্ছে ফেয়ারনেস এনশিওর করা। ফেয়ারনেস মানে হচ্ছে যে প্রসেস গুলো আছে সবাই যেন কম বেশি সমান রিসোর্স পায়, ঠিক আছে? একটা প্রসেস অনেক বেশি রিসোর্স ইউজ করছে, অন্য প্রসেস কম রিসোর্স ইউজ করছে, সেরকম যেন না হয়, এটা হচ্ছে ফেয়ারনেস এনশিওর করা। সেকেন্ড আরেকটা গোল হচ্ছে পলিসি এনফোর্স করা। তুমি ফেয়ারনেস এনশিওর করতে গেলে কিন্তু পলিসি মেনটেন করতে পারলে না, তাহলে আসলে হবে না, ঠিক আছে? এটা কিরকম হতে পারে যে আহ, তোমার পলিসি হচ্ছে এরকম যে কোনো একটা সার্টেন কাজ সবার আগে হইতে হবে, তারপরে সকল ইউজার কাজ করবে, ঠিক আছে? মনে করো এরকম, যেমন আমাদের বিআইএস, ঠিক আছে? বিআইএস মনে করো তোমরা সবাই রেজিস্ট্রেশন করো টার্মের শুরুতে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের সুপারভাইজার সেটা হেড স্যারের কাছে পাঠায়, হেড স্যার তারপর সেটা ক্লিয়ার করে দেয়, এরকম, ঠিক আছে? তো এই রেজিস্ট্রেশনের আগে কাউকে না কাউকে তো কোর্স গুলা আপলোড করতে হয়, বলতে হয় যে এই কোর্স গুলা এই টার্মের জন্য আছে, এইরকম তো কাউকে না কাউকে বলা লাগবে, তাই না? তো যদি সেটা বলার আগেই তোমরা কোর্স রেজিস্ট্রেশন করতে পারো তাহলে তো আসলে হবে না। কাজেই তোমরাও ভ্যালিড ইউজার, আর একজন শিক্ষক তোমাদের কোর্স গুলা লিস্ট করে দিবেন, উনিও একজন ভ্যালিড ইউজার। কিন্তু সিস্টেম যদি শুরুতেই সবাইকে সমান ফেয়ারলি কাজ করতে দেয় তাহলে আসলে হবে না, তাই না? তো এরকম আর কি, এগুলো হচ্ছে পলিসি এনফোর্সমেন্ট, যে কোনো একটা সার্টেন প্রসেস, মনে করো ব্যাংকের দিন শেষে ব্যাংকের ব্যাচ জব গুলা প্রসেস করা লাগবে, তো সেখানে কোন একটা সার্টেন টাস্ক আছে যেটা সবার আগে হইতে হবে, তারপরে অন্যগুলা প্যারালালি হইতে পারে, ঠিক আছে? অথবা ধরো সব কাজ চলতেছে ফেয়ারলি, সবাই চলতেছে, একটা সিকিউরিটি ব্যাচ জব হঠাৎ করে তার মনে হইলো চলতে হবে, তো তখন অন্য সবকিছু বন্ধ করে ওইটাই চালাইতে হবে। তো এগুলোকে আমরা বলি হচ্ছে পলিসি এনফোর্সমেন্ট। পলিসি এনফোর্স করতে গিয়ে যদি ফেয়ারনেস বন্ধ হয়ে যায়, তবুও আমরা সেটা আসলে করব, কারণ পলিসি মানে ঠিকঠাক মতো তো কাজটা আসলে হইতে হবে, তাই না? আর থার্ডলি হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স মানে হচ্ছে সব রকম রিসোর্স যেন সমান, মানে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অ্যাচিভ করতে পারে যত রিসোর্স আছে। আচ্ছা, এগুলো হচ্ছে সব সিস্টেমেই এই গোলগুলা থাকে, ফেয়ারনেস এনশিওর করা, পলিসি এনফোর্স করা, আর হচ্ছে ব্যালেন্স এবং ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স এনফোর্স করা। এগুলি যত সিস্টেম আছে, তিনটে রকম সিস্টেম, সবারই মধ্যেই এই গোলগুলি থাকে। মানে যত রকম স্কেজুলার তুমি লিখবা তিন টাইপের সিস্টেমের জন্য, সবাই আসলে এগুলা চিন্তা করে স্কেজুলিং অ্যালগরিদম গুলা ডেভেলপ করবে। ব্যাচ সিস্টেম স্পেসিফিক্যালি থ্রুপুট ইয়ে করতে চায়, ম্যাক্সিমাইজ করতে চায় ব্যাচ সিস্টেম। ইন পার্টিকুলার ব্যাচ সিস্টেম থ্রুপুট, টার্ন অ্যারাউন্ড টাইম, আর সিপিইউ ইউটিলাইজেশন, এগুলিকে সে ইয়ে করতে চায়, ম্যাক্সিমাইজ করতে চায়, ঠিক আছে? মানে এই প্যারামিটার গুলাকে ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করতে চায়। তো থ্রুপুট মানে হচ্ছে যে ইউনিট টাইমে কি পরিমাণ কাজ হইলো। ব্যাচ সিস্টেমের মাঝে বিশাল বড় বড় কাজ, বিশাল বড় বড় ব্যাচ জব হইতে থাকে। তো ইউনিট টাইমে যত বেশি কাজ তুমি করতে পারবা, তত বেশি থ্রুপুট পাবা, তত ভালো আর কি। সেকেন্ড প্যারামিটার হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে যে একটা জব, কোন একটা ব্যাচ জব তুমি সাবমিট করলা অপারেটিং সিস্টেমের কাছে, সেই সময় থেকে এটা শেষ হওয়া পর্যন্ত যে টাইমটুকু লাগে, এটাকে আমরা বলি হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। এই টাইমটা আমরা কমানোর চেষ্টা করি। এবং থার্ডলি হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন, এটা আমরা ম্যাক্সিমাইজ করার ট্রাই করি, ঠিক আছে? সো এই হচ্ছে ব্যাচ সিস্টেমের জন্য ইন পার্টিকুলার তিনটা উদ্দেশ্য। এরপরে আরেক টাইপের সিস্টেম আছে যেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম। ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমটা কি ছিল, যে অনেকগুলো ইউজার আছে আমাদের, মাল্টিপল ইউজার, বাম দিকে নিশ্চয়ই দেখা যাচ্ছে মাল্টিপল ইউজার আমাদের সামনে আছে, মাল্টিপল ইউজার। এবং এই মাল্টিপল ইউজার সবাই এখানে লগ ইন করছে, সবাই এখানে তাদের প্রসেস গুলা রান করাইতে চায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে রেসপন্স টাইম কমানো, তাই না? বাম দিকে দেখো যে রেসপন্স টাইম একটা গোল্লা দেওয়া আছে, রেসপন্স টাইম। সো এই কারণে ইন্টারেক্টিভ সিস্টেমের গোল হচ্ছে রেসপন্স টাইম কমানো। ইন্টারেক্টিভ সিস্টেমের স্পেসিফিক উদ্দেশ্য হচ্ছে রেসপন্স টাইম রিডিউস করা।
সেকেন্ড আর একটা উদ্দেশ্য আছে ইন্টারেক্টিভ সিস্টেমের স্কেজুলার গুলার জন্য, সেগুলো হচ্ছে প্রপোর্শনালিটি এনশিওর করা। প্রপোর্শনালিটি কথাটার মানে কি? প্রপোর্শনালিটি মানে হচ্ছে যে কাজের সাইজ অনুযায়ী রেসপন্স টাইম কম হওয়া অথবা বেশি হওয়া, এরকম। ঠিক আছে, যেমন মনে করো যে তুমি কোনো একটা কিছু আপলোড করতেছো অথবা ডাউনলোড করতেছো, তো তুমি আপলোড করতে দিলা 5 মেগাবাইটের ফাইল আপলোড হইতে যে সময় লাগে, 5 গিগাবাইটের ফাইল আপলোড হইতে তো তার থেকে আরো কম অথবা বেশি সময় লাগবে, তাই না? 5 মেগাবাইটের ফাইলের থেকে 5 জিবি ফাইল আপলোড হইতে আসলে আরো অনেক বেশি টাইম লাগবে। এটা এক্সপেক্টেড, এটা আমরা জানি, তাই না? যেমন মনে করো যে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে 1 পেজ আছে, আর একটা ওয়ার্ড ফাইলের মধ্যে 500 পেজ আছে। তো ওএস যদি 500 পেজের ওয়ার্ড ফাইলটা আমি ওপেন দেই, তার ওপেন করতে 30 সেকেন্ড বেশি টাইম লাগতেই পারে। এই সেন্সটা আমাদের মধ্যে আছে, এইটাকে আমরা বলি হচ্ছে প্রপোর্শনালিটি। ঠিক আছে, যেমন মনে করো কিছু কাজে প্রপোর্শনালিটি নাই। যেমন ধরো আহ কোনো একটা ওয়েবসাইটে তুমি লগ ইন করা আছে, তুমি লগ আউট করে দিবা। তো তুমি 500 জিবি ফাইলে আপলোড করো আর 5 জিবি ফাইলে আপলোড করো আর কোনো ফাইল আপলোড নাই করো, লগ আউট হইতে তো আসলে একই রকম সময় লাগবে, তাই না? এই সেন্স গুলাকে আমরা বলি হচ্ছে প্রপোর্শনালিটি। ঠিক আছে, সো ইন্টারেক্টিভ সিস্টেম যেহেতু ইউজারদেরকে নিয়ে ডিল করে, মাল্টিপল ইউজার, ইন্টারেক্টিভ সিস্টেম যেহেতু ইউজারদের নিয়ে ডিল করে, এই কারণে ইউজারদের কাছে রেসপন্স টাইম ইম্পর্টেন্ট, এবং মানে সবার মধ্যে ইনহেরেন্ট একটা সেন্স আছে যেটাকে আমরা বলি প্রপোর্শনালিটি। এই প্রপোর্শনালিটিটাকে যেন স্যাটিসফাই করতে পারে সেরকম করে আসলে স্কেজুলার গুলা লেখা হয়। ঠিক আছে, সো মনে করো যে কোনো একটা কাজ করতেছে, এই সার্ভারের মধ্যে কোনো একটা কাজ করতেছে, এর মাঝে কোনো একজন লগ আউট দিছে। সো লগ আউট হইতে তো আসলে বেশি টাইম লাগবে না, ওইটা খুব দ্রুত করে দিয়ে তারপরে অন্য কোথাও আমরা যে যাবো। ব্যাপারটা হচ্ছে এরকম। আর ফাইনালি হচ্ছে রিয়েল টাইম সিস্টেম। রিয়েল টাইম সিস্টেম হচ্ছে একটা তো আমরা অলরেডি দেখছি, সেটা হচ্ছে তাকে ডেডলাইন মিট করতে হয়। রিয়েল টাইম সিস্টেম হচ্ছে ডেডলাইন ড্রিভেন। ঠিক আছে, এই ডেল্টা টিটা হচ্ছে ডেডলাইন। আর রিয়েল টাইম সিস্টেমের মধ্যে আমাদের আরো একটা ব্যাপার এনশিওর করতে হয়, সেটা হচ্ছে প্রেডিক্টেবিলিটি। রিয়েল টাইম সিস্টেম প্রেডিক্টেবল হইতে হবে। ঠিক আছে, প্রেডিক্টেবিলিটি মানে হচ্ছে যে আহ বুঝতে পারতেছো, প্রেডিক্ট করতে পারি, এরকম প্রেডিক্টেবিলিটি। প্রেডিক্ট করতে পারি মানে হচ্ছে যে তার বিহেভিয়ার নন ইউনিফর্ম না। ঠিক আছে, নন ইউনিফর্ম না। যেমন এই যে ডেল্টা টিটা, এটা টাইম পর পর সে ডেটা জেনারেট করতেছে, এই ডেটা তুমি মনিটরে দেখাচ্ছ। ঠিক আছে, একজন পেশেন্টের হার্ট রেট একটা ডিভাইস মেজার করতেছে, কম্পিউটারে পুশ করতেছে, মনিটরে আসতেছে। ঠিক আছে, ডেল্টা টি সময় পর পর 10 মিলি সেকেন্ড পর পর ডেটা আসতেছে, ডেটা কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠতেছে। তো এখন কম্পিউটারের মধ্যে মনে করো হঠাৎ করে 5-10 সেকেন্ড ধরে কিছু নাই। ঠিক আছে, অথবা মানে হার্ট রেট খুব মানে খুব ভালো এবং সুন্দর হইলেও প্রসেসিং আসলে এমন ভাবে হচ্ছে যে হার্ট রেটের ইয়ে দেখছো তোমরা নিশ্চয়ই, যে একবার বাড়ে একবার কমে, একবার বাড়ে একবার কমে, কাইন্ড অফ একটা সাইনোসয়েডের মতন। তো সেই সাইনোসয়েড একবার খুব স্কুইজ হয়ে গেছে, একবার খুব এক্সপান্ড হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম যদি হয় তাহলে আসলে মুশকিল, তাই না? সেই যে ডেটাগুলা জেনারেট হয়েছে, সেই ডেটাগুলা সে যে প্রসেস করবে, এটা এমন ভাবে করবে যেন প্রেডিক্টেবল হয়, সবসময় আসলে একই রকম হয়। ঠিক আছে, যেমন মনে করো অডিও ডিভাইসের যে প্রসেসর গুলা থাকে, এগুলো এক ধরনের রিয়েল টাইম সিস্টেম। অডিও ডিভাইসের প্রসেসর, তুমি ধরো কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাইতেছো, সেইটাকে প্রসেস করে সাউন্ড তারপরে অ্যাম্পলিফায়ার দিয়ে বের হচ্ছে, এটা এক ধরনের রিয়েল টাইম সিস্টেম। তো এই রিয়েল টাইম সিস্টেমের মধ্যে তো ধরা যাক এরকম যে তুমি বাজাচ্ছ, মাঝে মধ্যে একদম ইনস্ট্যান্টলি সাউন্ড স্পিকার দিয়ে বের হচ্ছে, মাঝে মধ্যে একটু ডিলে করতেছে, এটা তখন নন প্রেডিক্টেবল, তাই না? যেমন তুমি যখন গেম খেলো, তখন আসলে এটা বোঝা যায় গেমিং হচ্ছে খুবই হাইলি রিয়েল টাইম একটা সিস্টেম। তুমি মনে করো গেম খেলতেছো, তুমি শুট বাটনে চাপ দিলা, গুলি মাঝে মধ্যে বের হইতে টাইম কম লাগে, মাঝে মধ্যে খুব দ্রুত বের হয়। ঠিক আছে, সো এটা ওএস এর জন্য হইতে পারে। আবার নেটওয়ার্ক দিয়ে যেই পিং আছে, পিং যদি কম বেশি হয় তাহলেও আসলে এরকম হইতে পারে। সো পিং যখন কম থাকে তখন আমরা
যাই বলি ক্যারেক্টার সেটা শোনে। পিং যখন অনেক হাই হয় তখন মাঝে মধ্যে শোনে, মাঝে মধ্যে শোনে না, তাই না? সো অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক দুইটাই আসলে রিয়েল টাইম সিস্টেমের মাঝে এই প্রেডিক্টেবিলিটি এনশিওর করতে চায়। এটা হচ্ছে প্রেডিক্টেবিলিটির আরেকটা এক্সাম্পল। সো এই হচ্ছে ওভারঅল সিনারিও। বিভিন্ন রকম সিস্টেমে, ডিফারেন্ট টাইপ অফ সিস্টেমে আমরা তাদের সিনারিও গুলা বাম পাশে দেখছি। এখানে হচ্ছে ওভারঅল সিনারিও টু দ্য লেফট, এবং এই হচ্ছে বাম দিকে ওভারঅল সিনারিও আমাদের। আর ডান দিকে হচ্ছে আমরা এই বিভিন্ন সিস্টেমে স্কেডিউলার এর উদ্দেশ্য আসলে কি হয়, আমরা যখন অ্যালগরিদমটা লিখবো, স্কেডিউলিং অ্যালগরিদম, তখন কি মাথায় রেখে লিখবো সেটা আমরা দেখলাম আর কি। ঠিক আছে, স্যার হ্যাঁ, বলো। তাহলে আমাদের রিয়েল টাইম সিস্টেমে আমাদের স্কেজুলারটা কেমন হবে, প্রিএমপ্টিভ নাকি নন প্রিএমপ্টিভ? রিয়েল টাইম সিস্টেমে প্রিএমপ্টিভও হতে পারে, নন মানে প্রিএমশন তো আসলে মাল্টিপল ইউজার হলে লাগবেই। রিয়েল টাইম মানে এই ব্যাচ, আমি তোমাকে একটু যদি ইয়ে করি, এটা দেখাই, ইন্টারেক্টিভ সিস্টেমও কিন্তু রিয়েল টাইম হতে পারে। ঠিক আছে, ইন্টারেক্টিভ সিস্টেম রিয়েল টাইম সিস্টেমের হাইব্রিড করে এরকম সিস্টেম আসলে বানানো সম্ভব। ঠিক আছে, সো রিয়েল টাইম সিস্টেম যদি এরকম হয় যে সে মানে এমন একটা সিস্টেম একটাই ডিভাইস নিয়ে কাজ করছে, তখন আসলে তো প্রিএমশনের প্রয়োজন নাই, তখন ওইটাকেই আমরা হ্যান্ডেল করব। আর যখন ইন্টারেক্টিভ সিস্টেম যদি রিয়েল টাইম হয়, তখন আসলে আমাদেরকে তো কোনো উপায় নেই, মাল্টিপল ইউজার রিয়েল টাইম ডেটা জেনারেট করতেছে, সেই সবগুলোকে নিয়ে তখন আমাদের কাজ করতে হবে। কিন্তু তখন ওই ইউজারদের যে প্রসেস গুলা, সেই প্রসেস গুলোর মাঝে যে সুইচিং, সেই সুইচিংটা ইউনিফর্মলি হবে আর কি। ঠিক আছে, মানে মনে করো এরকম যে অ্যাকচুয়াল সার্ভার, মনে করো মুডলের মাঝে তোমরা সবাই লগ ইন করছো, তোমরা সবাই ইউজার, তো মানে এটা আসলে অত টাইম সেন্সিটিভ না, তাই না? তুমি লগ ইন করছো, তোমার যদি 10 সেকেন্ড সময় লাগে, আরেকজনের 2 সেকেন্ডে লগ ইন হয়ে গেল, তাতে আসলে কিছু আসে যায় না। এই কারণে সার্ভার যেটা করতে পারে, সে র্যান্ডম ইউজারদেরকে র্যান্ডম ভাবে স্কেডিউল করতে পারে। ঠিক আছে, এটা এটা মানে বিভিন্ন সময়ে আসলে র্যান্ডমলি অনেক কাজ করি আমরা, র্যান্ডমলি করলে আসলে সলিউশন হয়ে যায়, তাই না? মানে যেমন মনে করো, ধরো তোমার কাছে এক বাক্স বিস্কুট আছে, এই বিস্কুটের বাক্স ভর্তি, তো তুমি এখানে আরেকটা বিস্কুট ঢুকাবা, এটা তোমার উদ্দেশ্য, কিন্তু ঢুকতেছে না, তো তখন আমরা কি করি, ধরে একটা র্যান্ডম নাড়াচাড়া করি, একটু জায়গায় হয় ঢুকাই ফেললাম, তাই না? র্যান্ডমনেস দিয়ে অনেক কিছু করা যায়। র্যান্ডম নাম্বারস হ্যাভ এ লট অফ পাওয়ার। সো তো মুডলের যে সিস্টেম, যে সিস্টেমে আসলে রিয়েল টাইম না, সেখানে র্যান্ডমলি যে কোনো ইউজারকে আমরা ধরলাম, ধরে তাকে আসলে সার্ভ করলাম কিছু সময়ের জন্য, এরকম যদি হয় তাহলে কিন্তু ওকে, ওইটা নট সো ব্যাড, এবং এটা ভালোই কাজ করবে, তাই না? আমাদের কাছে সেটা একসেপ্টেবল, অ্যাজ লং এজ আমরা রেসপন্স টাইমটা ইনশিওর করতেছি। কিন্তু যদি এরকম হয় যে প্রত্যেকেই টাইম সেন্সিটিভ ডেটা জেনারেট করতেছে মুডলে, তখন কিন্তু আসলে র্যান্ডমলি করলে আর হবে না, তখন আমাদেরকে ইউনিফর্মলি সবাইকেই করতে হবে। বুঝতে পারছো? সো মানে নেচার অফ স্কেজুলিং তখন ডিফারেন্ট হবে আর কি। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। এই তো, সো রিয়েল টাইম সিস্টেম যদি এমন হয় যে একটা ইউজারের ডেটা নিয়েই সে কাজ করবে, বা একটা ডিভাইসের ডেটা নিয়েই সে প্রসেসিং করবে, তখন আসলে প্রিএমশনের দরকার নাই, কারণ প্রিএমশন করবো কাকে, একটাই তো প্রসেস। যখন মাল্টিপল ইউজার, তখন আসলে আমাদের প্রিএমশন এসেনশিয়াল, প্রিএমশন লাগবেই, কিন্তু সেই প্রিএমশন এর নেচারটাও আসলে তখন ডিফারেন্ট। তখন আসলে আমাদেরকে স্কেজুলিংটাও খুব ইউনিফর্মলি করতে হবে, কোনো র্যান্ডমলি যেন আমরা না করি, সেটা আমাদের জানতে হবে, এনশিওর করতে হবে আর কি। ব্যাচ সিস্টেমের থ্রুপুটটা যদি আরেকবার বলতেন। থ্রুপুট মানে হচ্ছে ইউনিট টাইমে কতটুকু কাজ আসলে করা যায়। ঠিক আছে, ইউনিট টাইমে কতটুকু কাজ করা যায়, তো এটা থ্রুপুটটা আসলে মানে আমরা রিয়েল টাইম সিস্টেমে বলছি একটা গোল হচ্ছে প্রেডিক্টেবিলিটি এনশিওর করা। ব্যাচ সিস্টেমে আসলে থ্রুপুটটা আসলে সেই গোল না। প্রেডিক্টেবিলিটি হচ্ছে এক ধরনের কনসেপ্ট, প্রেডিক্টেবিলিটি তো তুমি মেজার করতে পারবা না, তাই না? এটা অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার, যে একটা জিনিস প্রেডিক্টেবল কিনা, এটা অ্যাবস্ট্রাক্ট।
তুমি তো তোমার কোনো এক বন্ধু সে সিটিতে কম পাইলে কি করতে পারে তুমি প্রেডিক্ট করতেও পারো, আরেকজনকে প্রেডিক্ট নাও করতে পারো, তাই না? এটা অনেকটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার। বুঝতে পারছি। স্যার আপনার মাইক অফ। হ্যালো। জি স্যার বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো ব্যাপারটা হলো এরকম, আমরা এখানে ছিলাম যে ব্যাচ সিস্টেমের থ্রুপুট, প্রেডিক্টেবিলিটি বা মিটিং ডেডলাইন, প্রপোর্শনালিটি, এইগুলি হচ্ছে এক এক ধরনের কনসেপ্ট। কিন্তু থ্রুপুট আসলে এরকম কনসেপ্ট না। থ্রুপুট হচ্ছে ডিরেক্ট একটা প্যারামিটার, ঠিক আছে? ব্যাচ সিস্টেমের থ্রুপুট হচ্ছে ডিরেক্ট একটা প্যারামিটার, যে প্যারামিটারটা আসলে ক্যালকুলেট করা যায়। তো আমরা ক্যালকুলেট করে এই প্যারামিটারটা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি আর কি, ঠিক আছে? সো থ্রুপুট যত বেশি হবে এই ব্যাচ সিস্টেমটা তত ভালো কাজ করছে, এটা হচ্ছে এক ধরনের একটা ইন্ডিকেটর। এই জন্য আমরা থ্রুপুটটা ম্যাক্সিমাইজ করার চেষ্টা করি, ঠিক আছে? জি বুঝতে স্যার পারছো? বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। সো নানান রকম সিস্টেমের গোলগুলো দেখলাম আমরা। এখন হচ্ছে আমরা দেখবো যে ব্যাচ সিস্টেমের কিছু অ্যালগরিদম আমরা দেখবো। নিচের দিকে 3টা অ্যালগরিদম দেখানো হচ্ছে। একটা হচ্ছে এফসিএফএস, তারপরে হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট আর শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট, ঠিক আছে? সো যেহেতু এটা ব্যাচ সিস্টেম, এখানে আমরা এর আগের স্লাইডে যেমন দেখলাম, এখানে অ্যালগরিদম গুলো হচ্ছে নন প্রিএমটিভ বেসিক্যালি শুরুর দিকে। তো ধীরে ধীরে আমরা প্রিএমশনের দিকে যাব, বাট এগুলো হচ্ছে নন প্রিএমটিভ অ্যালগরিদম। তবে প্রিএমটিভ অ্যালগরিদম আসলে সম্ভব, ঠিক আছে? প্রিএমটিভ অ্যালগরিদম আসলে হতে পারে যদি লং টাইম পিরিয়ড আসলে থাকে, বুঝতে পারছো? প্রিএমটিভ আসলে তখন পসিবল। সো নন প্রিএমটিভ আসলে ব্যাচ সিস্টেমে কেন হইতে হবে? মানে ব্যাচ সিস্টেমের উদ্দেশ্য হচ্ছে যে, মানে ব্যাচ সিস্টেমে অনেকগুলা ব্যাচ জব সাবমিট করা হয়েছে, সেগুলা কাজ করতেছে। তো যেহেতু এখানে কোনো ইউজার নাই, এই কারণে নন প্রিএমপ্টিভ অ্যালগরিদম কাজ করে। কিন্তু নন প্রিএমপ্টিভ অ্যালগরিদম বেশ ইম্পর্টেন্ট এখানে, শুধুমাত্র যে কাজ করে তাই না, ঠিক আছে? এম, আমি আমি যদি একটু আগের স্লাইডটাতে ফেরত যাই, এই ড্রয়িং গুলো মুছে দিলাম। সো ব্যাচ সিস্টেমে যেহেতু কোনো ইউজার নাই, নন প্রিএমটিভ ইজ ওকে। কিন্তু শুধুমাত্র ওকেই না, নন প্রিএমটিভ আসলে অনেক ক্ষেত্রে ক্রুশিয়াল, ঠিক আছে? নন প্রিএমটিভ আসলে ক্রুশিয়াল। কেন ক্রুশিয়াল? তার কারণ ব্যাচ সিস্টেমে অনেক কাজ করতে হয় ওকে, অল্প সময়ের মাঝে তাকে অনেক কাজ করতে হয়। প্রিএমশন মানে কি? প্রিএমশন মানে এক প্রসেস থেকে অন্য প্রসেসে চলে যাওয়া। এটা একটা কস্টলি কাজ, এই কাজটা করতে তোমার সময় লাগবে, ঠিক আছে? এটা বেশ কস্টলি একটা অপারেশন। সেই কারণে ওই কস্টলি অপারেশন যত মিনিমাইজ করা যায় তত ভালো, কারণ তোমাকে অল্প টাইমে অনেক কাজ করতে হবে, ঠিক আছে? এবং যেহেতু কোনো ইউজার নাই, যেহেতু নো ইউজার,
এবং যেহেতু রেসপন্স টাইমের কোনো বালাই নাই এবং তোমাকে অল্প টাইমে অনেক কাজ করতে হবে, সো ইট মেক্স সেন্স যে তুমি যখন একটা কাজ শুরু করছো ওইটাই তুমি শেষ করবা, তারপর অন্যটাতে যাবা। শুধু শুধু একটা কাজ থেকে অন্য কাজে সুইচ করার মাঝে টাইম নষ্ট করার কোনো মানে হয় না, ঠিক আছে? কিন্তু আমাদের ইন্টারেক্টিভ সিস্টেমে আসলে সেই লাক্সারিটা নাই। এটা এখানে যেহেতু মাল্টিপল ইউজার এবং রেসপন্স টাইম আসলে ইম্পর্টেন্ট, এই জন্য আমাদের আসলে কিছু করার নাই, আমাদের মানে কন্টেক্সট সুইচের মধ্যে দিয়ে যেতেই হবে, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমি সেটা বলছিলাম আর কি, যে এখানে যে অ্যালগোরিদম গুলো ইউজ করা হয় সেগুলো নন প্রিএমপ্টিভ, কারণ ইউজার নাই এবং কারণ আমরা একটা প্রসেস থেকে অন্য প্রসেসে কন্টেক্সট সুইচের কস্টটা আমরা নিতে চাচ্ছি না, ঠিক আছে? কিন্তু প্রিএমপ্টিভ অ্যালগোরিদমও এখানে কাজ করতে পারবে যদি টাইম পিরিয়ডটা অনেক লম্বা হয়, ঠিক আছে? লং টাইম পিরিয়ড যদি হয়, মানে একটা প্রসেস রান হইলো 2 ঘন্টা পরে অন্য প্রসেসে তুমি সুইচ করবা, এইভাবে যদি তুমি কোড লিখে দাও তাহলে তো আসলে অসুবিধা নাই। আমাদের সমস্যা কখন? সমস্যা হচ্ছে 2 মিলি সেকেন্ড পর পর সুইচ করতেছে। 2 মিলি সেকেন্ড পর পর যদি সুইচ করে এবং সুইচ হইতে যদি আরো 1 মিলি সেকেন্ড সময় লাগে, তাইলে তো আসলে আজীবন খালি সুইচিংই চলবে, তাই না? এত বেশি ওভারহেড আসলে তখন ইন্ট্রোডিউস হবে যে তখন আসলে মানে উই আর গোইং টু ফেল। এই সো এই কারণে ব্যাচ সিস্টেমের অ্যালগোরিদম গুলো হচ্ছে নন প্রিএমপ্টিভ, কিন্তু প্রিএমপ্টিভ অ্যালগোরিদম হতে পারে যদি সময়টা অনেক বড় হয়, ঠিক আছে? সো এই ব্যাচ সিস্টেমের এই 3টা অ্যালগোরিদম হচ্ছে আমরা এখন দেখব। এগুলো খুব সহজ সহজ অ্যালগোরিদম। প্রথমটা হচ্ছে FCFS, এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটা হচ্ছে প্রথমে যেই জব আসবে আমরা ওই জিনিসটা করব, ব্যাচ সিস্টেম ওইটা করবে, ঠিক আছে? যেটা প্রথমে রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট যেটা আগে করবে সিপিইউ তাকে আগে দেওয়া হবে, রিকোয়েস্ট যে আগে করছে সিপিইউ তারে আগে দেওয়া হবে, ঠিক আছে? এটা হচ্ছে আহ, এটা হচ্ছে FCFS। এটাকে FIFO বলা হয়, বুঝতে পারতেছো কেন? নন প্রিএমপ্টিভ অ্যালগোরিদম এটা বেস সিস্টেম ইউজ করা হয়। রিয়েল লাইফ অ্যানালজি কি? রিয়েল লাইফ অ্যানালজি হচ্ছে তুমি যখন ব্যাংকে গিয়ে দাঁড়াও, সো তুমি যখন ব্যাংকে গিয়ে দাঁড়াইছো, তুমি যদি লাইন ব্রেক না করো, একজন নন বুয়েটিয়ান লাইনে দাঁড়াইছে, তার সামনে ফাপড় নিয়ে যদি তুমি তার আগে লাইনে চলে না যাও, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আসলে এই এই জিনিস FCFS, যে আগে আসছে তাকে আগে সার্ভ করা হবে। এটা ইমপ্লিমেন্টেশন খুবই সহজ। ইমপ্লিমেন্ট করার জন্য হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট একটা কিউ লাগে, জাস্ট কিউতে আমাদের সামনে একটা কিউ আছে, প্রায়োরিটি কিউ না, FIFO কিউ, আগে যে ঢুকে সে আগে বের হয়ে যায়। সো ওই কিউতে আমরা জাস্ট আমাদের নতুন প্রসেস আসলে সেটার মধ্যে রেখে দিব, কিউ থেকে একজনকে বের করব, ওকে নিয়ে রান করব, ও শেষ হইলে পরের জনকে নিব, তাকে রান করব। এটাই সিম্পল জিনিস, ঠিক আছে? সো ইমপ্লিমেন্টেশনটা ভেরি সিম্পল। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। আমাদের 3টা প্রসেস আছে, প্রসেস 1, 2 আর 3। তাদের ডিউরেশন গুলো হচ্ছে 24, 3 আর 4 সেকেন্ড। তারা সবাই 0তম সেকেন্ডে আমাদের কাছে সাবমিটেড হয়েছে। প্রসেস গুলার সবগুলোর অ্যারাইভেল টাইম হচ্ছে 0, ঠিক আছে? কিন্তু সমস্যাটা হচ্ছে যে যদিও তারা 0তম সেকেন্ডে আমাদের কাছে আসছে, অ্যারাইভেল টাইম যদিও তাদের 0, কিন্তু কোনো না কোনো একটা অর্ডারে তো আমরা তাকে আমাদের যে কিউ আছে সেই কিউতে ইনসার্ট করবোই, তাই না? কোনো না কোনো একটা অর্ডারে তো করব। তো সেই অর্ডারটা হচ্ছে এই অর্ডার 1, 2, 3, প্রসেস 1, 2, 3, এই তাদের যে অর্ডার আছে সেই অর্ডারে আমাদের কাছে আমাদের কিউতে ঢুকছে। তো তাই যদি হয় তাহলে আমরা জিনিসটা কিরকম হবে? আমাদের সামনে একটা এক্সিস আছে, এটা হচ্ছে টাইম এক্সিস। তো কোন প্রসেস কখন রান করবে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আসলে ব্যাপারটা কেমন দেখবো আমরা? প্রথমে হচ্ছে যে যেহেতু প্রসেস 1 আমাদের সামনে সবার আগে আছে কিউতে, প্রসেস 1 আমরা নিলাম, নিয়ে প্রসেস 1 রান করলাম, সেটা 0তম সেকেন্ড থেকে 24তম সেকেন্ড পর্যন্ত রান হইলো, ঠিক আছে? এরপরে নেক্সট আমাদের সামনে কিউতে কে আছে? 1, 2, 3, P1, P2, P3, এই অর্ডারে আমাদের কিউটাতে আমরা রাখছিলাম ওদেরকে। প্রসেস 1 তো আমরা করে ফেলছি,
তাহলে সামনে আছে কি প্রসেস 2। প্রসেস 2 নিলাম, প্রসেস 2 রান হইতে আমাদের টাইম লাগে হচ্ছে 3 সেকেন্ড। প্রসেস 2 রান হইতে 3 সেকেন্ড সময় লাগে। তাহলে প্রসেস 2 রান হইতে যেহেতু আমাদের 3 সেকেন্ড সময় লাগে, তাহলে 24 থেকে 27 নাম্বার সেকেন্ড পর্যন্ত প্রসেস 2 রান করবে এবং প্রসেস 3 নেক্সট বাকি থাকে, একজনই আছে, তার রান হতে 4 সেকেন্ড সময় লাগে। 27 থেকে 31 পর্যন্ত প্রসেস 3 টা রান হবে এবং কারেসপন্ডিং টার্ন অ্যারাউন্ড টাইমটা নিচে ক্যালকুলেট করা হয়েছে। টার্ন অ্যারাউন্ডের সংজ্ঞাটা আমরা কি দিছিলাম, যে প্রসেসটা যখন সাবমিটেড হয়েছে সেখান থেকে শেষ হওয়া পর্যন্ত টাইম। ঠিক আছে, যেমন প্রসেস 3 এর দিকে আমরা যদি খেয়াল করি, প্রসেস 3 টা আসলে রান হয়েছে কেবল এই টাইমটুকু, কেবল এই টাইমটুকু প্রসেস 3 রান হয়েছে, তাই না? তার এক্সিকিউশন টাইম কিন্তু 4 সেকেন্ড, কিন্তু ও তো আসলে সাবমিটেড হয়েছে এইখানে, ওকে তো আসলে আমরা স্টার্ট করছি এই জায়গায়। সো আমরা যখন দেখবো আর কি কম্পিউটার স্ক্রিনে যে এটা শুরু হয়েছে 0তম সেকেন্ডে বাট শেষ হয়েছে 31st সেকেন্ডে গিয়ে, কাজে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে ইন টোটাল 31 সেকেন্ডস। ঠিক আছে, সো একইভাবে প্রসেস 2 এর হচ্ছে 27 আর প্রসেস 1 এর হচ্ছে 24। হোপফুলি এটা পরিষ্কার। সো আমরা যদি এভারেজ টার্ন অ্যারাউন্ডটা ক্যালকুলেট করি সেটা হচ্ছে 27 সেকেন্ডের মতো। তো এখানে আর কি ব্যাপারটা এরকম যে প্রসেস 1 2 3 তাদের ডিউরেশন গুলা র্যান্ডম, তারা যে অর্ডারে আমাদের কিউতে ঢুকছে সেটাও র্যান্ডম। যদি আমরা লাকি হই তাহলে, অথবা আনলাকি হই, তাহলে এই যে অর্ডারটা আছে এই অর্ডারটা ডিফারেন্ট হবে। ঠিক আছে, এখানে দেখো এক্স্যাক্টলি আগের এক্সাম্পল, কিন্তু অর্ডারটা ডিফারেন্ট। প্রথমে আমাদের কিউতে ঢুকছে প্রসেস 2, অর্ডারটা খেয়াল করো 312 দেখাচ্ছে। প্রথমে আমাদের কাছে ঢুকছে হচ্ছে প্রসেস 2। প্রসেস 2 যেহেতু প্রথমে ঢুকছে এই কারণে প্রসেস 2 ফার্স্টে রান হয়েছে এবং দেখো প্রসেস 2 এর রানিং টাইম হচ্ছে এই পার্টটুকু 0 থেকে 3 সেকেন্ড। এরপরে আছে প্রসেস 3, সেটা 4 সেকেন্ড সময় লাগে, 3 থেকে 7 সেকেন্ডস। এবং ফাইনালি আমাদের সামনে আছে প্রসেস 1, সেটা 7 থেকে 31 পর্যন্ত আর কি। ঠিক আছে, সো এইটা দিয়ে আমরা যেই পয়েন্টটা মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে এক্স্যাক্টলি আগের সিনারিও, জাস্ট অর্ডারটা ডিফারেন্ট। অর্ডারটা ডিফারেন্ট হওয়ার কারণে প্রসেস 2 আর 3 এর টার্ন অ্যারাউন্ড টাইম সিগনিফিকেন্টলি কমে আসছে, তাই না? এদের টার্ন অ্যারাউন্ড গুলো যদি আমরা ক্যালকুলেট করি, টার্ন অ্যারাউন্ড হচ্ছে প্রসেস 1 31, প্রসেস 2 3, প্রসেস 3 হচ্ছে 7, যেটা আসলে সিগনিফিকেন্টলি কমে আসছে প্রসেস 2 আর প্রসেস 3 এর। ঠিক আছে, আগে কি হয়েছিল, প্রসেস 1 24 সেকেন্ডে হয়েছে, সেটা এই ক্ষেত্রে একটু বেশি লাগতেছে 31, কিন্তু 2 আর 3 আগে আসলে অনেক টাইম লাগতেছিল কারণ ওরা লম্বা একটা কাজের জন্য বসেছিল, যেটা এখন সিগনিফিকেন্টলি কমে আসছে। ঠিক আছে, এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমও আসলে অনেক কম এই ক্ষেত্রে। সো যেই পয়েন্ট আসলে আমরা মেক করতে চাইলাম সেটা হচ্ছে এই ডিসঅ্যাডভান্টেজটা, যে এখানে টার্ন অ্যারাউন্ড টাইমটা আসলে নন অপটিমাল টার্ন অ্যারাউন্ড টাইম। এখানকার টার্ন অ্যারাউন্ড টাইমটা অপটিমাল না, এবং মানে এটা আর কি প্রেডিক্টেবল টার্ন অ্যারাউন্ড না। সবসময় তুমি সেম টার্ন অ্যারাউন্ড পাবা সেটা এনশিওর করার আসলে কোনো উপায় নাই। ঠিক আছে, সো আমাদের টাইমও আসলে মোরলেস শেষ। আমরা আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। যদি কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারো।